তোমার লুজ পার্টিকেল নিচে দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে সোর্স, এখানে নিচে কিছু পড়ে যাচ্ছে। এবার আসি আমরা সেডিমেন্টারি স্ট্রাকচার সম্পর্কে একটু জানি। সেডিমেন্টারি স্ট্রাকচার কি, ঠিক আছে? সেডিমেন্টারি স্ট্রাকচারস আর ফিচার্স observed in sedimentary rocks which form during or shortly after deposition of the sediment but before lithification। এখন দেখো, আমরা সেডিমেন্টারি রকের দিকে যখন তাকাবো তখন হচ্ছে জাস্ট শুধু লেয়ার দেখবো না, ঠিক আছে, ডিফারেন্ট রকম কিছু স্ট্রাকচার দেখা যায়। তো এই জিনিসগুলো আসলে কেন হয়? কারণ সেডিমেন্ট গুলো যখন ডিপোজিটেড হয় সাথে সাথে তো এগুলো জন্য হচ্ছে এই গ্রেডেড সেডিমেন্টারি স্ট্রাকচারটা দেখা যায়। এছাড়া দেখো, আমরা জানি কি আমাদের সেডিমেন্টটা যদি মাটির তৈরি হয়, কাদা মাটির তৈরি হয়, কাদা মাটি কি করে, ক্লে কি করে, একসময় ক্লের মধ্যে যখন পানি দিবা তুমি, ক্লে দেখবে এটা এক্সপান্ড করবে, এটাকে ফুলে যাবে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে ক্লের এই প্রপার্টি আমরা দেখতে পাই। অথবা আবার এর মধ্যে থেকে যখন পানি ইভাপোরেট করে চলে যাবে, এটা যখন ড্রাই হবে তখন সেটা কি করে, টেনশন তৈরি করে, ক্র্যাক তৈরি করে, তাই না, শ্রিঙ্ক করে। এটাকে আমরা বলি মাড ক্র্যাক। তো এই মাড ক্র্যাককে আমরা অনেক সময় সেডিমেন্টারি স্ট্রাকচার হিসেবে দেখি। এগুলো তো সবার প্রথমে হচ্ছে আমরা জানতে পারি যে সেডিমেন্ট থেকে জানতে পারি যেটা সোর্স, যেখান থেকে সেডিমেন্টটা তৈরি হয়েছে সে সোর্স এরিয়া কেমন ছিল। এটা কিভাবে জানতে পারি? সেডিমেন্টের কম্পোজিশন থেকে, এটাতে কি টাইপের মিনারেল আছে সেখান থেকে আমরা বলতে পারি। এখানে যদি তোমার কোর্স থাকে, ফেসফার বেশি থাকে, আমরা বলতে পারি যে এটা, এই সেডিমেন্টটা হয়তো এক ধরনের ইগনিয়াস রক থেকে, এটা সোর্স হয়তো একটা ইগনিয়াস রক, ফেলসিক ইগনিয়াস রক, যেখান থেকে এটা ইরোডেড হয়ে এই সেডিমেন্ট গুলো তৈরি করেছে। অথবা আরেকটা কি হতে পারে, আরেকটা তোমার স্যান্ডস্টোন হতে পারে, স্যান্ডস্টোন থেকে এটা তৈরি হয়েছে। তারপর সেডিমেন্টের শেপ থেকে, সেডিমেন্ট গুলো যদি রাউন্ডেড হয় তাহলে বুঝতে পারবো কি সোর্স থেকে এগুলো অনেক দূরে এসছে, সোর্সটা অনেক দূরে, ঠিক আছে। আর যদি অ্যাঙ্গুলার থাকে তাহলে বুঝতে পারবো কি সোর্সের কাছাকাছি এটা আছে। সেডিমেন্টের সাইজ যদি বড় হয় তাও বুঝবো যে সোর্সের কাছাকাছি আছে, এটাকে ক্যারি করতে পারে না বেশি দূর, কারণ এনার্জি কমে গিয়েছে। আর যদি সাইজ ছোট হয়ে যায় তাহলে বুঝবো এটা তার সোর্স থেকে যথেষ্ট দূরে চলে এসেছে। সর্টিংটাও কি সোর্সের কাছাকাছি যখন এনার্জি ভ্যারি করবে, এনার্জি একটু ভ্যারি করবে, ঠিক আছে, এনার্জি বাড়বে কমবে, তখন কিন্তু আমরা পুরলি সর্টেড সেডিমেন্ট দেখতে পাবো, মানে বড় সাইজ ছোট সাইজ মিক্স দেখতে পাবো। আর যখন তোমার এনার্জি সুন্দর করে চেঞ্জ হবে, শুরুর দিকে হচ্ছে এনার্জি বেশি থাকবে, পরে মিডিয়াম, তারপর কম, তাহলে কিন্তু সুন্দর সর্টিং দেখতে পাবো। শুরুর দিকে বেশি সাইজ, তারপর বড় সাইজ, তারপর মাঝারি সাইজ, তারপর কি ছোট সাইজ, ওকে। তারপর হচ্ছে ডিপোজিশন ও এনভায়রনমেন্ট সম্পর্কে আইডিয়া পাবো আমরা, যে আমার এটা কি গ্লেশিয়াল ভ্যালির মাধ্যমে এটা তৈরি হয়েছে না অ্যালুভিয়াল ফ্যানে তৈরি হয়েছে। অ্যালুভিয়াল ফ্যানটা আসলে কি, এই যে যখন তোমার গ্লেশিয়ারের মাধ্যমে আমাদের এই সেডিমেন্ট গুলোকে ক্যারি করে নিয়ে আসা হয় যে কোনো পর্বত থেকে বা গ্লেশিয়াল থেকে, ঠিক আছে, তখন সেগুলো যখন একটা ফ্ল্যাট একটা সার্ফেসে রিচ করে, যেটা আমরা বলা হয় অ্যালুভিয়াল ফ্যান, ঠিক আছে। যেমন এই যে হিমালয়টা হচ্ছে কি তোমার গ্লেশিয়াল এনভায়রনমেন্ট, হিমালয়ের বরফগুলোই তো হচ্ছে আমাদের দেশের নদীগুলো বা ভারতের যে গ্যাঙ্গিস বেসিন আমরা বলি, ঠিক আছে, হিমালয়ান গ্যাঙ্গিস বেসিন। সো গ্যাঙ্গিস বেসিনটা কি ফ্ল্যাট একটা সার্ফেস, এটা হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান। তারপর রিভার চ্যানেল ফ্লাড পেইন, আমাদের নদীগুলো যখন বাংলাদেশ ঢুকে চ্যানেল আকারে আসে না, ছোট ছোট চ্যানেল, ঠিক আছে, বিশাল জায়গা জুড়ে না, বরং চ্যানেলের মতো করে সরু হয়ে যায় এটা, তখন এটার ফ্লাড প্লেন তৈরি হয়। বন্যা যখন হয়, চারপাশে পানি ছড়ে যায়, তখন এখানে ডিপোজিটেড হলে তোমার কি এক ধরনের সেডিমেন্টারি ফর্মেশন সে তৈরি করবে, ঠিক আছে। এছাড়া লেকের কথা বলেছিলাম, স্ট্যাগনেন্ট ওয়াটার, স্থির পানি থাকে, এই জায়গার সেডিমেন্টারি রক একরকম হয় বা সেডিমেন্ট গুলো একরকম থাকে। ডেল্টা, ডেল্টা কি আমাদের দেশে ডেল্টা আমরা জানি, বিশ্বের সবচেয়ে বড় ডেল্টা, ন্যাচারালি ফর্ম ডেল্টা বাংলাদেশকে বলা হয়, তাই না? ডেল্টা হচ্ছে যখন একদম ফ্লোয়িং একটা স্ট্রিম, একটা হচ্ছে তোমার ওশানকে মিট করে, সমুদ্রকে মিট করে, তখন হচ্ছে এই জায়গাটার কি এনার্জি কমে যায়, যে স্ট্রিমটা অনেক হাই ভেলোসিটিতে এসেছিল তার এনার্জি কমে যায়, তখন এই জায়গা থেকে সেডিমেন্টেশন হয়, ঠিক আছে। তো যে ল্যান্ডফর্ম তৈরি হয় এর ফলে সেটা হচ্ছে কি ডেল্টা ল্যান্ডফর্ম, ওকে। আর বিচের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, নর্মালি কি টাইপের সেডিমেন্ট দেখতে পাই? সব নর্মালি স্যান্ড দেখতে পাই, তাই না? এবং তারা হচ্ছে কি ওয়েল সর্টেড থাকে। বিচের ক্ষেত্রে তোমরা আমাদের কক্সবাজারের কথা চিন্তা করো, অথবা বাইরের দেশে যে কোনো বিচের কথা, যেখানে সেখানে যে স্যান্ড গুলো দেখতে পাই সেগুলো কি সবগুলো একই সাইজের, তাই না? এখানে কিন্তু তোমরা বড় সাইজ ছোট সাইজ দেখতে পাও না, ঠিক আছে, কারণ কি এগুলোর মধ্যে মানে কন্টিনিউয়াস ইরোশন ঘটেছে। এই যে ওয়েব, আমাদের যে ওয়েব আসে, ওয়েবটা কিন্তু তোমার আস্তে আস্তে এই সর্টিং এর কাজটা করে, আস্তে আস্তে পার্টিকেল গুলোকে, ছোট সাইজের পার্টিকেল গুলোকে সরিয়ে নিয়ে যায়, ফলে নির্দিষ্ট সাইজের পার্টিকেল এখানে থেকে যায়।
যে ডিউনের কথা বলেছিলাম, ডিউনটা হচ্ছে কি মরুভূমিতে যখন ফর্ম করে, এই যে আমাদের সেডিমেন্টারি স্ট্রাকচার থেকে আমরা বুঝতে পারবো যেটা একসময় ডিউন ছিল কিনা। তারপর শ্যালো মেরিন এনভায়রনমেন্টে কিন্তু এক ধরনের সেডিমেন্টারি স্ট্রাকচার থাকে, এই যে কোরাল রিফের কথা তোমাদেরকে বলেছিলাম, কোরাল রিফটা কিন্তু নর্মালি শ্যালো মেরিন এনভায়রনমেন্টে কিন্তু ফর্ম করে, ডিপ মেরিন এনভায়রনমেন্টে কিন্তু কোরাল রিফ পাবা না, ঠিক আছে। রিফের কথা বলেছেন, রিফ থেকেও কিন্তু আমরা কিছু আইডিয়া পেতে পারি। তারপর ডিপ মেরিন এনভায়রনমেন্টে কিন্তু আলাদা ধরনের সেডিমেন্টারি রক আমরা দেখতে পাবো, বা সেডিমেন্টারি ফর্মেশন দেখতে পারো, ঠিক আছে। তো এই জিনিস, এটাই হচ্ছে আমাদের সেডিমেন্টারি রকের সিগনিফিকেন্স। সেডিমেন্টারি রক কি স্টাডি করে আসলে কি জানা যাবে, ঠিক আছে। এছাড়া ফিনান্সিয়াল সিগনিফিকেন্স বা ইকোনমিক সিগনিফিকেন্স তো আছে, যে এর মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন ন্যাচারাল রিসোর্স থাকে, সেগুলোকে আমরা এক্সট্রাক্ট করতে পারি। তো তোমরা কি আমার সাথে আছো নাকি? 137 জন আছো এখন পর্যন্ত। জি স্যার। জি স্যার। তো জি সেডিমেন্টের স্যার। সেডিমেন্টের রক নিয়ে কি কারো কোনো কোয়েরি আছে, কোনো কোশ্চেন, বা স্লাইডের কোনো অংশ বুঝতে পারো নাই? আচ্ছা ঠিক আছে, যদি না থাকে আমি সামনে যাই, মেটামরফিক রক আমরা এখন শুরু করব। আর তোমাদেরকে আমি স্লাইডটা দিয়ে দেবো, স্লাইডে যদি কোনো কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, পড়ে বুঝতে না পারো, সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসগুলোতে এটা ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে। নেক্সট ক্লাসগুলোকে এটা সলভ করার চেষ্টা করবো। So, আমরা মেটামরফিক রকে এখন একটু আসি। দেখো মেটামরফিক রক সম্পর্কে এই যে তোমাদের কিছু একটা আইডিয়া আছে। মেটামরফিক রকটা কি একটা নতুন রক? কিভাবে তৈরি হয় এটা? by changes in texture, mineralogical or chemical composition taking place in the solid state of pre-existing rock। এই যে নতুন রক তৈরি হচ্ছে, সেটা কিন্তু একটা প্রি এক্সিস্টিং রক থেকেই তৈরি হবে। কিন্তু এই যে নতুন রক তৈরি হতে হলে আমরা জানি কি, রক, নতুন রককে ক্যারেক্টারাইজ বা ক্যারেক্টারাইজ করে কে, কিসের মাধ্যমে রক আইডেন্টিফাইড হয়? তার মিনারেলের মাধ্যমে, তাই না? সো নতুন একটা রক যদি তৈরি হতে হয়, তাহলে কি হতে হবে, যে মিনারেল দিয়ে হচ্ছে আগের রকটা তৈরি ছিল, তার টেক্সচার বা মিনারোলজিক্যাল বা কেমিক্যাল কম্পোজিশনটাই চেঞ্জ হয়ে যেতে হবে। চেঞ্জ হয়ে যদি কোনো নতুন রক তৈরি করে, সেটাকে আমরা বলছি মেটামরফিক রক। এখন কথা হচ্ছে, এই যে এত বড় বড় কাজ, যে এক্সিস্টিং হচ্ছে মিনারেল গুলোকে চেঞ্জ করে ফেলা হচ্ছে, এগুলো কিভাবে হয়, ঠিক আছে, যে প্রসেসে হয় সেটাকে বলা হয় মেটামরফিজম। সো মেটামরফিজমটা কি? ইট ইজ আ ন্যাচারাল প্রসেস where the existing rocks are altered under conditions of high pressure and temperature associated with depths several thousand meters beneath the surface। তার মানে কি, এই যে বললাম যে মেটামরফিজমটা কি করে, এই রকটাকে বা মিনারেলটাকে চেঞ্জ করে ফেলে। সো এটা একদম ন্যাচারাল প্রসেস, ঠিক আছে। এটা হচ্ছে তুমি নিজে ল্যাবে করতে পারবা না, ঠিক আছে, এটা ন্যাচারালি করতে হবে। এবং কিভাবে হবে এটা আসলে? এটার জন্য দুইটা প্রিকারসর লাগবে, মেইনলি বেসিক্যালি দুইটা প্রিকারসর লাগবে। একটা হচ্ছে হাই প্রেশার, খুব বেশি প্রেশার এটার উপর দিতে হবে, এবং হচ্ছে টেম্পারেচার দিতে হবে, ঠিক আছে। এবং এই টেম্পারেচার এবং প্রেশারটা আসলে কি ডেপথের সাথে অ্যাসোসিয়েটেড, যে ন্যাচারাল প্রসেস বললাম। ন্যাচারালি কিভাবে আমরা হাই প্রেশার দিতে পারি একটা রকের উপর, বা বেশি টেম্পারেচার দিতে পারি, যত গভীরে নিয়ে যাবা, ঠিক আছে, তত কি হবে, তার উপর উপরের লেয়ার গুলো প্রেশার বাড়তে থাকবে, বা নিচের দিকে যত যাবা ক্রাস্টে, তার টেম্পারেচার কি তত অটোমেটিক্যালি ন্যাচারালি কি বেড়ে যাবে, ঠিক আছে। এর ফলে কি মেটামরফিজমটা শুরু হবে, ওকে। So it involves partial or complete recrystallization of minerals, এই যে যেটা বললাম, টেক্সচার চেঞ্জ, মিনারোলজিক্যাল অর কেমিক্যাল কম্পোজিশনের চেঞ্জ, এটাকে আমরা আরেকটা সুন্দর ভাষায় বলতে পারি রিক্রিস্টালাইজেশন। আমরা যেহেতু জানি মিনারেলস এর কি একটা ক্রিস্টাল ফর্ম থাকতে হবে, তাই না? মিনারেলকে যদি তাহলে আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে, তার ক্রিস্টালাইজেশন ফর্মটাই চেঞ্জ হয়ে যেতে হবে। সো মেটামরফিজমের ফলে যেটা হয় সেটা হচ্ছে কমপ্লিট অথবা পার্শিয়াল রিক্রিস্টালাইজেশন, ওকে। সেখানে কিছু স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে হাই এনাফ টেম্পারেচার এন্ড প্রেশার টু চেঞ্জ দ্য রক্স বাট নট হাই এনাফ টু মেল্ট দ্য রক্স। তার মানে কি, দেখো, আমি এই যে হাই প্রেশার এবং টেম্পারেচারের কথা বলতেছি, কিন্তু আমি ধরো টেম্পারেচার বাড়াতে বাড়াতে এমন একটা টেম্পারেচার যদি পৌঁছে যায় যে আমার ওই মিনারেলের মেল্টিং পয়েন্টটাকে সে রিচ করলো, তাহলে কি হবে? তাহলে মেটামরফিজমের জায়গায় সে গলে যাবে, গলে আবার যদি ঠান্ডা হয়, তাহলে নতুন যে রকটা তৈরি করবে সেটা তো আর মেটামরফিক রক থাকবে না, সেটা কি হবে, ইগনিয়াস রক হবে, তাই না? সো খেয়াল রাখতে হবে যে আমাদের মেটামরফিক রক যখন তৈরি হবে, তার একটা বাউন্ডারি থাকবে, মেল্টিং পয়েন্টের থেকে অবশ্যই কম হতে হবে, হাই টেম্পারেচার এবং হাই প্রেশার থাকতে হবে। ইট শুড বি হাই এনাফ টু মেটামরফোজ, বাট শুড নট বি হাই টু মেল দ্য রক্স, ঠিক আছে। তারপর আরেকটা আদার ফিচার হচ্ছে, ইট চেঞ্জেস দ্য চেঞ্জেস টু রক্স, রক হোক বা ইগনিয়াস রক হোক, কিন্তু তুমি তার মতো স্টেবল সে কি কি কন্ডিশনে থাকবে, একটা নির্দিষ্ট প্রেশার এবং টেম্পারেচারে। দেখো পি এবং পি দিয়ে আমি প্রেশার এবং টেম্পারেচারকে বোঝাচ্ছি, একটা নির্দিষ্ট প্রেশার এবং টেম্পারেচারে সে স্টেবল থাকে। কিন্তু তুমি তখন তার স্টেবল প্রেশার এবং টেম্পারেচারটাকে তুমি যদি চেঞ্জ করে ফেলো, বাড়িয়ে ফেলো, তখন সে আর স্টেবল থাকে না, সে আনস্টেবল হয়ে যায়। এবং আনস্টেবল কোনো কিছু যখন আনস্টেবল হয়, সে কি হতে চায়, সে আবার স্টেবল হতে চায়, ঠিক আছে। তো স্টেবল হওয়ার জন্য সে হচ্ছে তার নিজের ক্রিস্টালাইন স্ট্রাকচারটাকে চেঞ্জ করে নতুন একটা মিনারেল তৈরি করে। এটাই হচ্ছে বেসিক, মানে আন্ডারলাইং প্রিন্সিপাল আর কি, মানে কি ঘটে আমাদের মেটামরফিজমের ক্ষেত্রে, ঠিক আছে। সো মেটামরফিজম বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু প্রেশার এবং টেম্পারেচারের সাথে জড়িত, এটা কি হাই, মানে এক ডেপথে হবে, ঠিক আছে, সেভারাল কিলোমিটার্স আন্ডার দ্য গ্রাউন্ড।
এই যে মেটামরফিজমটা আমরা দেখতে পাবো, কিন্তু এটা আমরা বাইরে কেন কখন দেখতে পাই? যখন এটা আপলিফটমেন্টের মাধ্যমে বা আমাদের মাউন্টেন ফর্মেশন যখন হয়, ফোল্ডিং যখন হয়, ওরোজেনিক যখন হয়, এগুলো তোমরা হয়তো পড়েছো। তখন হচ্ছে এটা যখন উপরে ওঠে এবং এর মধ্যে যখন ইরোশন ঘটে, তখন আমরা এই মেটামরফিক রক ফর্মেশনটাকে বাইরে দেখতে পাই, ঠিক আছে? একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো এটা এক ধরনের মেটামরফিক রক। এখন ছবি দেখে তোমাদের কাছে অন্য আরেকটা অন্য ধরনের রকের মতোই তো লাগবে, এটা আলাদা করে মেটামরফিক। এটা আমরা কিভাবে বুঝলাম? ঠিক আছে, আমি যখন এই মেটামরফিক রক টপিকটা শেষ করবো তখন তোমরা আসলে বুঝতে পারবা ছবি দেখে কিভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা মেটামরফিক রক। ওকে, সেখানে আরো আরেকটা আন্ডারলাইং প্রিন্সিপালটা আরেকটু এক্সপ্লেইন করা যে মেটামরফিজম কিভাবে ঘটে। এটা আমি এত কিছু তোমাদের পড়ার দরকার নেই, যেটা আমি বলেছিলাম এটা জিসটা হচ্ছে এই যে আমাদের যে যে কোনো একটা রক এট ডেপথ, যে কোনো একটা ডেপথে সেটা কি ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়াম স্টেবল একটা পজিশনে থাকে তো সারাউন্ডিং রকের সাথে। কিন্তু তুমি এটাকে যখন হাই প্রেশার এবং হাই টেম্পারেচার এর মধ্যে এক্সার্ট করবা, তখন হচ্ছে তার সারাউন্ডিং আর যে রকের সাথে তার যে ইকুইলিব্রিয়ামটা ছিল সেটা চেঞ্জ হয়ে যায়, ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যায়। তখন সে কি আবার নতুন করে একটা ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করে। সেই চেষ্টাটা করে হচ্ছে সে কিভাবে তার নিজের কেমিক্যাল কম্পোজিশনটাকে সে চেঞ্জ করে ফেলে, রিক্রিস্টালাইজেশন তার ঘটে। এই রিক্রিস্টালাইজেশন ঘটার ফলে সে নতুন একটা মিনারেল তৈরি করে, নতুন রক তৈরি করে, এবং তার মধ্যে আবার নতুন করে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের মেটামরফিজমটা ঘটে। এখন মেটামরফিজমটার পেছনে কি কি এজেন্ট দায়ী, ঠিক আছে? আমরা দেখেছিলাম যে তার দুটো প্রিকারসর বা দুটো এজেন্ট থাকে, বেসিক্যালি প্রেসার এবং হিট। তারপর আরেকটা ব্যাপার আমরা একটু আগে জেনেছিলাম যে কেমিক্যালি অ্যাক্টিভ ফ্লুইড যদি থাকে, সেটা হচ্ছে কি করে, আমরা ওই মিনারেল গুলোর সাথে রিয়েকশন ঘটায়, রিয়েকশন ঘটায় কি তার কেমিক্যাল ফরমেশন, কেমিক্যাল কম্পোজিশনটাকে চেঞ্জ করে ফেলে। ওকে, এখন প্রেসার কিভাবে কাজ করে দেখো। প্রেসার দু রকম ভাবে হতে পারে, একটাকে আমরা বলছি স্ট্যাটিক প্রেসার। স্ট্যাটিক প্রেসারটা আসলে কি? স্ট্যাটিক প্রেসারটা হচ্ছে জাস্ট ভার্টিক্যাল প্রেসার, ঠিক আছে? গ্র্যাভিটি যে প্রেসারটা দেয়, দেখো একটা রক যখন মাটির গভীরে থাকে তার উপরে যে রক গুলো থাকে সেটা হচ্ছে ওই রক লেয়ারটাকে কি প্রেসার দিতে থাকে, ভার্টিক্যাল প্রেসার, সেটাকে আমরা বলি স্ট্যাটিক প্রেসার। আরেকটা থাকে হচ্ছে ডাইনামিক অর ল্যাটারাল প্রেসার, ঠিক আছে? ডাইনামিক বা ল্যাটারাল প্রেসার মানে কি, যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। আর ল্যাটারাল তো বুঝছো, যেটা পাশ থেকে দিবে, তাই না? আচ্ছা, একজন বোধহয় হ্যান্ড রেজ করেছো, বলো কি বলতে চাও? কিছু বলতে চাও না, ভুল করে হ্যান্ড রেজ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি ভুল করে হ্যান্ড রেজ হয়েছে। তোমাদের কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারো, অথবা জাস্ট মাইক নিজেকে আনমিউট করে কথা বলতে পারো, ঠিক আছে? So, যেটা বললো আমাদের ডাইনামিক আর ল্যাটারাল যে প্রেশারটা, সেটা হচ্ছে কি যে আর্থের ল্যাটারাল যে মুভমেন্টটা, তার ফলে যে প্রেশারটা সে ল্যাটারালি পায়, সেটাকে আমরা বলছি ডাইনামিক প্রেশার, ঠিক আছে? তো সেটা কখন হতে পারে? এই যে ধরো আমাদের যে কোনো রকের যে লেয়ার গুলো, সেগুলো হচ্ছে কি ফোল্ডেড হতে পারে। মাউন্টেন ফর্মেশনটা আসলে কিভাবে ঘটে? টেকটনিক মুভমেন্টের কারণে যখন কনভার্জ করে, দুইটা প্লেট যখন কনভার্জ করে, তখন কি হয় আসলে? কনভার্জিং পয়েন্টে হচ্ছে কি আমাদের লেয়ার গুলো কি ফোল্ড করে, তাই না? ফোল্ড করলে যে এই প্রেশারটা কোন দিক থেকে আসে? ল্যাটারালি আসে না? দুপাশ থেকে কিন্তু এটাকে ফোল্ড করার চেষ্টা করা বা এটাকে কনভার্জ করানোর চেষ্টা করা হয়। এর ফলে যে প্রেশারটা পায় সেটাকে হচ্ছে আমরা বলি ডায়নামিক ও ল্যাটারাল প্রেশার। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ, দেখো সবার উপরে যে প্রেশারটা দেখতে পাচ্ছি, এটা কি টাইপের প্রেশার? এটা বলো, কেউ একজন স্ট্যাটিক রেসপন্স করো। প্রেসার স্যার। স্ট্যাটিক প্রেসার, ঠিক আছে, উপর থেকে করছে, ভার্টিক্যালি আসছে। আর যেটা নিচে দেখতে পাচ্ছি সেটা কি? ল্যাটারাল প্রেসার। ডাইনামিক প্রেসার। ল্যাটারাল বা ডাইনামিক প্রেসার। ডাইনামিক কেন বলি? এটা হচ্ছে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, এটা হচ্ছে গ্র্যাজুয়াল রেটে হয় না, এটা এক এক সময় এক এক রেটে এটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? তো এই দুই রকম প্রেসারই কিন্তু হচ্ছে আমার এই মেটামরফিজমের জন্য দায়ী থাকে। এবার আসি হিট, হিট বা টেম্পারেচার, ঠিক আছে, যেটাকে আমরা টেম্পারেচার হিসেবে জেনেছি। যে হিটটা আসলে কোথা থেকে আসে? যে হিটটা একটা হতে পারে যে আর্থের ইন্টেরিয়র থেকে, মানে তুমি যত নিচে যাবা, পৃথিবীর যত গভীরে যাবা তত টেম্পারেচার বাড়তে থাকবে, তাই না? হিট বাড়তে থাকবে, সেখান থেকে হিটটা আসবে। যত গভীরে যে রকটা থাকবে, যে রকটা যত গভীরে থাকবে কি সে রক তত বেশি হিট কি করবে, এক্সপিরিয়েন্স করবে, ঠিক আছে? তার মধ্যে মেটামরফিজম তত বেশি হবে, তার ইন্টেন্সিটি তত বেশি থাকবে মেটামরফিজম হওয়ার। তবে আরেকটা হতে পারে, এই যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, ম্যাগমা যখন ইনট্রুশন ঘটায়, একটা যখন এক্সিস্টিং রক লেয়ার যখন ম্যাগমার ইনট্রুশন ঘটে, তখন আসলে কি ঘটে? ওই রক লেয়ারটাকে কি করে, ম্যাগমা কি গলায় ফেলে, তাই না? তার যে কন্টাক্ট বাউন্ডারি থাকে ওই জায়গাটাতে কি হয়ে যায়, খুব বেশি টেম্পারেচার থাকে, হিট থাকে, অনেক বেশি হিট তৈরি হয় ওই জায়গাটাতে, সে গলে যায়। শুধু গলে যায় না, তার মধ্যে কি হয়ে যায়, কিছু কিছু জায়গায় মেটামরফিজম ঘটে, এটাকে আমরা বলেছিলাম কন্টাক্ট মেটামরফিজম, ঠিক আছে? সো হিটের দুটা সোর্স, একটা হচ্ছে কি আর্থের যত গভীরে যাবা তত হিট বাড়বে ন্যাচারালি, আর একটা হচ্ছে কি ম্যাগমা ইন্ট্রুশনের ফলে উপরের দিকে, এটা হচ্ছে উপরের লেয়ার গুলোর ক্ষেত্রে তুমি হিট পাবা, ঠিক আছে? So heat from the interior of Earth provides a very potent agent of metamorphism at sufficient depths and is thus able to cause widespread metamorphic changes in the surrounding rocks, producing regional metamorphism. এটা দেখো নতুন একটা ওয়ার্ড জানলা, রিজিওনাল মেটামরফিজম। এটা সম্পর্কে আমরা পরে একটু ভালোভাবে দেখবো।
যে এই যে যেটা বললাম যে তুমি আর্থের যত ডেপথে যত নিচে যাবা তত হচ্ছে কি তোমার হিটটা বাড়বে, এটা একদম সব জায়গায় জুড়ে ইউনিফর্মলি হিট বেড়ে যাবে, ঠিক আছে। তখন অনেক বিশাল একটা জায়গা জুড়ে মেটামরফিজম ঘটবে, এটাকে বলা হয় রিজিওনাল মেটামরফিজম। আর যখন হচ্ছে ম্যাগমা ইন্ট্রুশন ঘটবে তখন হচ্ছে জাস্ট ম্যাগমা যেসব জায়গাতে ইন্ট্রুড করেছে এই কন্টাক্ট পয়েন্ট গুলোতে হচ্ছে কি খুব বেশি পরিমাণ হিট থাকবে। ওই জায়গাগুলোতে সে কিছু রককে, এক্সিস্টিং রকটাকে বলা হয় কান্ট্রি রক, ঠিক আছে। তো সামনে দেখবো ওই কান্ট্রি রকটাকে সে মেটামরফোজ করে ফেলে, কারণ হিট অনেক বেশি থাকে এখানে। তখন লিমিটেড স্কেলে হয়, ঠিক আছে, যেসব জায়গাগুলোতে তার ইয়ে হচ্ছে, কন্ট্যাক্ট হচ্ছে, সেসব জায়গাতে মেটামরফিজমটা ঘটে। সো এটাকে আমরা বলি কন্ট্যাক্ট মেটামরফিজম বা লোকাল মেটামরফিজম, ঠিক আছে। দুই ধরনের মেটামরফিজম দেখলাম, রিজিওনাল আর লোকাল। তো এখন আমরা আসি আরেকটা আমাদের এজেন্ট ছিল মেটামরফিজমে, সেটাকে বলছি কেমিক্যালি অ্যাক্টিভ ফ্লুইড, ঠিক আছে। দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ কেমিক্যালি অ্যাক্টিভ ফ্লুইডস, লিকুইডস অর গ্যাসেস বিনিথ দ্য আর্থ সারফেস প্রবাবলি প্লেজ দ্য মোস্ট ডিফিনিট অ্যান্ড ডিসাইসিভ রোল ইন দ্য প্রসেস অফ মেটামরফিজম, ঠিক আছে। তার মানে তোমার হিট থাকতে পারে, টেম্পারেচার থাকতে পারে, কিন্তু যদি এর মধ্যে যদি কেমিক্যালি অ্যাক্টিভ ফ্লুইড থাকে তাহলে কি হবে, মেটামরফিজম ইন্টেন্সিটি বেড়ে যাবে আরো ডিসাইসিভলি, আর হচ্ছে ডেফিনেটলি মেটামরফিজম ঘটবে, ঠিক আছে। কারণ এই কেমিক্যালি অ্যাক্টিভ ফ্লুইডটা কি করবে, রিয়াক্ট করবে আমার এক্সিস্টিং যে রক আছে, নতুন ধরনের সে কি করবে, মিনারেল তৈরি করবে সে। The various rocks of the earth may contain certain entrapped liquids and gases within their pores. এই যে যেটা জানি আমাদের যে যতই আমরা বলি না কেন আমাদের রকটা সলিড, ঠিক আছে, তার মাঝখানে কিছু কিছু কি থাকে, ক্রেটার থাকে, কিছু কিছু ছোট ছোট তোমার ভয়েড থাকে, পোর থাকে, তার মাঝখানে বিভিন্ন লিকুইড থাকে, এবং লিকুইডটা কেমিক্যালি অ্যাক্টিভ থাকে, মানে কি তার মধ্যে কি থাকে, মিনারেলস ডিজলভড অবস্থায় থাকে, ঠিক আছে, ওই জন্য এটাকে কেমিক্যালি অ্যাক্টিভ বলা হয়। So what is the most important of all such liquids and maybe of মেটেরিক অর ম্যাগমেটিক অরিজিন, ঠিক আছে। যেটা বললাম শুধু ওয়াটার কিন্তু আমাদের কেমিক্যালি অ্যাক্টিভ না, সেটার কি হতে হবে, তার মাঝখানে ডিজলভ মিনারেল থাকতে হবে, সেটা যদি মেটেরিক অরিজিন থাকে অথবা যদি ম্যাগমেটিক থাকে, মানে হচ্ছে তোমার আয়রন রিচ কোনো জায়গাতে সে ছিল বা ম্যাগমা থেকে সে এসেছে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে কেমিক্যালি অ্যাক্টিভ থাকে। ইট মে বি প্রেজেন্ট অ্যাজ লিকুইড অর অ্যাজ ভেপার। অন ওয়াটার ইজ at very high temperature it becomes chemically active and acts as a solvent of nearly all rock forming minerals, ঠিক আছে। দেখো ওয়াটারটা যখন খুব বেশি হাই টেম্পারেচার থাকে এবং এর মধ্যে যখন অনেক বেশি মিনারেল তোমার কি ডিজলভ অবস্থায় থাকে, তখন সে কি কি থাকে, খুব অ্যাক্টিভ থাকে। সে হচ্ছে তোমার এক্সিস্টিং রক যে তার তার মিনারেল গুলোকে সে কি করে ফেলে, ডিসলভ করে ফেলে, সে সলভেন্ট, খুব ভালো সলভেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। সে মেটামরফিজমে হেল্প করে, রিক্রিস্টালাইজেশনে হেল্প করে। So, এখন দেখো মেটামরফিক রকটাকে কতগুলো গ্রেডে ভাগ করা হয়, ঠিক আছে, তার ইন্টেন্সিটির উপর ভিত্তি করে, কত ইন্টেন্সিটিতে মেটামরফিজম ঘটছে তার উপর ভিত্তি করে তিনটা গ্রেডে ভাগ করা হয়, ঠিক আছে। প্রথমত হাই গ্রেড। হাই গ্রেডটা কি, যেখানে খুব হাই ইন্টেন্সিটি মেটামরফিজম ঘটবে। হাই ইন্টেন্সিটি মানে কি, যে খুব হাই টেম্পারেচার থাকবে, খুব হাই প্রেশার থাকবে। এটা কোথায় হবে, একদম মাটির গভীরে, ঠিক আছে। তুমি যত আর্থের যত গভীরে যাবা তত কি টেম্পারেচার তো বাড়বে, প্রেশারও কিন্তু তত বাড়বে, ঠিক আছে, একই সাথে দুইটা জিনিস বাড়তে থাকবে। সেই যত আর্থের গভীরে যাবা তত তুমি যে মেটামরফিক রকটা পাবা সেগুলো কি হবে, হাই গ্রেডের হবে। আর লো গ্রেডটা কোথায় হবে, লো গ্রেড হবে হচ্ছে তখন টেম্পারেচারও কম থাকবে, প্রেশারও কম থাকবে। এটার একটা এক্সাম্পল হচ্ছে তুমি যখন আর্থের উপরের দিকে, ঠিক আছে, বেশি ডেপথে না, শ্যালো ডেপথে তুমি যখন মেটামরফিক রক পাবা। শ্যালো ডেপথে আমরা নর্মালি মেটামরফিক রক নর্মালি পাই না, কিন্তু পাই কখন, কন্টাক্ট মেটামরফিজমের কথা তোমাদেরকে বলেছিলাম, যে আমাদের ম্যাগমা যখন উপরের দিকে রাইজ করে, তাই না, ইনশুট করে, তখন হচ্ছে কন্টাক্ট পয়েন্ট গুলোতে কি তোমার হাই টেম্পারেচার থাকে, এবং হচ্ছে কি এটা যেহেতু উপরের দিকে, যেহেতু একটু উপরের দিকে থাকে, প্রেশারটা অত বেশি থাকে না, ঠিক আছে, তো টেম্পারেচারও খুব একটা বেশি থাকে না। তো সেক্ষেত্রে আমরা লো গ্রেডেড কি মেটামরফিক রকটা পেয়ে থাকি, এবং এদের মাঝামাঝি যে ডেপথ সেই জায়গাতে হচ্ছে ইন্টারমিডিয়েট মেটামরফিক রক গুলা পাওয়া যায়, ঠিক আছে। এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমরা প্রেশারটা দেখতে পাচ্ছি ইন কিলোবার, উপর থেকে নিচে আস্তে আস্তে বাড়ছে, দেখো এটা হচ্ছে সারফেস। আর টেম্পারেচারটা আমরা দেখতে পাচ্ছি বাম থেকে ডানে বাড়ছে, ঠিক আছে। তো এই জায়গাতে যে রিজিয়নটা, সেখানে প্রেশারটাও কম, টেম্পারেচারও কম, এই জায়গাতে আমরা যে মেটামরফিক রক পাবো সেটাকে বলছি লো গ্রেড মেটামরফিক রক। তার উদাহরণ হচ্ছে কি কন্টাক্ট মেটামরফিজম, ঠিক আছে, ম্যাগমা ইন্ট্রুশনের ফলে যে মেটামরফিক রক তৈরি হয়। তারপর দেখো যত নিচে যাচ্ছি এবং টেম্পারেচারও যত বাড়ছে, দেখো এখানে ডেপটা দেওয়া আছে 3 কিলোমিটার, তত কি আমি হাই গ্রেড মেটামরফিক রক পাবো, তত বেশি কি, তত বেশি ইন্টেন্সিটির মেটামরফিজম হবে এখানে, ওকে। আর মাঝামাঝি যে রিজিয়নটা সেখানে আমরা পাবো হচ্ছে ইন্টারমিডিয়েট গ্রেড মেটামরফিক রক। আর দেখো এখানে একটা কথা বলা আছে যে দেখো এই জায়গাটাতে এই রিজিয়নে হচ্ছে কোনো মেটামরফিক রক পাওয়া যায় না, মানে যেখানে প্রেশার বেশি থাকবে টেম্পারেচার কম থাকবে, ঠিক আছে। ন্যাচারালি কিন্তু এরকম কোনো রিজিয়ন এক্সিস্ট করে না আর্থের সার্ফেসে। প্রেশার বেশি থাকবে কিন্তু তোমার টেম্পারেচার কম থাকবে, ঠিক আছে, প্রেশার বেশি থাকবে টেম্পারেচার বেশি থাকবে, এরকম একটা জায়গা পাওয়া যায়, ওকে। অথবা হচ্ছে তোমার প্রেশার কম থাকবে বাট টেম্পারেচার বেশি থাকবে, এরকম কিন্তু সিচুয়েশন এক্সিস্ট করে, যে কন্টাক্ট মেটামরফিজম হতে পারে, ওকে। এবার আসি এই যে আমরা কি কি টাইপের মেটামরফিজম নর্মালি দেখি, ঠিক আছে। একটা যে কথা বললাম যে কন্টাক্ট মেটামরফিজম, এটা কখন হয়, ম্যাগমা যখন ইন্ট্রুশন ঘটে তখন আশেপাশের যে রকটা সেটাকে আমরা বলছি কান্ট্রি রক।
কান্ট্রি রকের সাথে কি তার কন্ট্যাক্ট হয়, ওই কন্ট্যাক্ট জোনে হচ্ছে কি সে মেটামরফিক রক তৈরি করে। এটা হচ্ছে কি লো ইন্টেন্সিটি মেটামরফিক বা লো গ্রেডেড মেটামরফিক রক তৈরি করে, ঠিক আছে? তো এই ধরনের যে মেটামরফিক রক তারা হচ্ছে নর্মালি নন ফলিয়েটেড থাকে। তো নন ফলিয়েটেড জিনিসের সাথে তোমরা পরিচিত না, সামনে পরিচিত হবা। নন ফলিয়েটেড মানে হচ্ছে এর মধ্যে হচ্ছে তোমরা কোনো লেয়ার, আলাদা ডিস্টিংটিভ লেয়ার দেখতে পাবো না, ঠিক আছে? এটাকে বলা হয় নন ফলিয়েশন, আলাদা কোনো লেয়ার দেখতে পাওয়া যাবে না। সো এখানে যে টাইপের তোমার মেটামরফিক রক তৈরি হয় সেগুলো নর্মালি ফাইন গ্রেডেড থাকে। ফাইন গ্রেডেড কেন থাকে? খুব টেম্পারেচার কম থাকে, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? অত বেশি বড় বড় গ্রেন তৈরি করতে পারে না, মিনারেল ক্রিস্টাল সাইজ বড় হতে পারে না। তার উদাহরণ হচ্ছে হর্নফেল। আর যদি কিছুটা কোর্স গ্রেন থাকে সেটার উদাহরণ হচ্ছে কি মার্বেল। তোমরা একটু বলো তো মার্বেলটা, এই যে আমরা তো বলি যে মেটামরফিক রক হচ্ছে এক্সিস্টিং একটা রক থেকে মেটামরফোসড হয়ে তৈরি। এক্সিস্টিং রক মানে কি? সেটা ইগনিয়াস হতে পারে, সেটা সেডিমেন্টারি রক হতে পারে, ঠিক আছে? তা এখন আমাকে কি তোমরা বলতে পারবা যে মার্বেল যেটা সেটা হচ্ছে কোন রক থেকে তৈরি হয়েছে মেটামরফোসড হয়ে? এটা কি জানো? এই যে লাইমস্টোন, ঠিক আছে, লাইমস্টোনের কথা তোমাদেরকে আমরা বলি, একটু আগে আমরা দেখেছিলাম লাইমস্টোনটা কি এক ধরনের সেডিমেন্টারি রক। সেটা যদি মেটামরফিজমের মধ্যে দিয়ে যায় তাহলে যে রক তৈরি করবে সেটাই হচ্ছে কি মার্বেল। মার্বেলটাকে কিন্তু দেখবা যে এটা একটু স্টেবল থাকে বেশি, তাই না? লাইমস্টোনের তুলনায় এটা বেশি স্টেবল থাকে, অত বেশি তোমার ইরোডেড বা করোডেড হয় না। লাইমস্টোন যত দ্রুত করোডেড হয়ে যায়, মার্বেল অত দ্রুত করোডেড হয় না। এই যে যেটা বললাম, স্টেবিলিটিটা চেঞ্জ হয়ে যায় হাই টেম্পারেচার প্রেশার এক্সপিরিয়েন্স করার কারণে, তাই না? এই যে তোমরা জানো আমাদের কাদামাটি কি খুব নরম থাকে, একটু শক্ত হয়ে গেলে ভঙ্গুর হয়ে যায়। কিন্তু কাদামাটি থেকে তুমি যে হাই টেম্পারেচারে তুমি যে ব্রিকটা তৈরি করো, ব্রিক কিন্তু কাদামাটি থেকে কি তোমার কি শক্ত থাকে না, অনেক বেশি স্ট্রেংথ দিয়ে, অনেক স্ট্রেংথ থাকে, অনেক বেশি শক্তি দিয়ে এটাকে ভাঙতে হয়, কম্প্রেসিভ স্ট্রেংথ বেড়ে যায়। সো এটা কি স্টেবল হয়ে যায়, এটার মধ্যে রিক্রিস্টালাইজেশন ঘটে। মার্বেলও কিন্তু তাই, মেটামরফিজমের ফলে সে কি মোর স্টেবল হয়, মোর স্টেবল হয়। এই জন্য দেখো এই যে তোমরা সবাই তাজমহলের নাম জানো, তাই না? তাজমহলটা কি দিয়ে তৈরি? তার মধ্যে যে সাদা সাদা যে জিনিসটা দেখা যায় আর কি, যেটা তোমার শাইন করে, যেটার জন্য মানুষ যায়, ওটা কিন্তু মার্বেলের তৈরি, তাই না? তারপরে দেখো মার্বেল বা যেহেতু লাইমস্টোনের তৈরি, এটার কিন্তু ডিগ্রেডেশন হয়। এই যে তোমার তাজমহলে কিন্তু ডিগ্রেডেশন হচ্ছে এই যে অ্যাসিড রেইনের ফলে। অ্যাসিড রেইন মানে কি? তোমার সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো যখন তোমার প্রেসিপিটেশনের সাথে মিশে যায় তখন কি নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। তো এগুলো আমরা কি করে, ক্যালসিয়াম কার্বনেট বা লাইমস্টোন বা মার্বেলকে কি করবে, ডিজলভ করবে, তাই না? সেগুলো ডিগ্রেডেশন ঘটছে কিন্তু। তারপর দেখো আরেকটা জিনিস বলে আসি, যেহেতু তোমার তাজমহলের কথা বললাম, তোমরা কি ইয়ার কথা জানো, যে হুমায়ুন ফোর্টের কথা জানো? ইন্ডিয়া যারা গিয়েছো বা শুনেছো হয়তো, কুতুব মিনার, হুমায়ুন ফোর্ট, এগুলোর নাম তো শুনেছো, তাই না? মুঘল তোমার আর্কিটেকচারের উদাহরণ আর কি তার এগুলো। তো এগুলো কিন্তু এক একটা, এই স্যান্ডস্টোনের কথা আমি তোমাদেরকে বলেছিলাম, স্যান্ডস্টোন দিয়ে তৈরি। স্যান্ডস্টোন এক ধরনের সেডিমেন্টারি রক, এটা আমরা দেখেছিলাম, ঠিক আছে? স্যান্ডস্টোন দিয়ে তৈরি, লাল রঙের স্যান্ডস্টোন দিয়ে তৈরি। রেড ফোর্ট একটা আছে, হুমায়ুনের রেড ফোর্ট, খুবই বিখ্যাত। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমরা যে তোমার কোর্স সেগ্রিগেট ব্যবহার করি, তাই না? এই যে তোমরা যে স্টোন চিপস হিসেবে ব্যবহার করছো, তোমরা 202 পড়ছো। এই যে কনক্রিটের একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কোর্স গ্রেইন, সরি, কোর্স গ্রেইন, কি বললাম, কোর্স অ্যাগ্রিগেট, ঠিক আছে? কোর্স অ্যাগ্রিগেট। সেই কোর্স অ্যাগ্রিগেটটা স্টোন চিপস হিসেবে ব্যবহার করে, ব্রিক হিসেবে ব্যবহার করে। এখন স্টোন চিপস যেটা আমরা ব্যবহার করি, যেটা স্ট্রেংথ সবচেয়ে বেশি, সেই জিনিসটা তো আমাদের দেশে পাওয়া যায় না। কোথা থেকে আসে এটা জানো তোমরা? কারো আইডিয়া আছে? এই যে স্টোন চিপস গুলো আমরা কোথা থেকে আনি? বাংলাদেশে কিন্তু এগুলো তৈরি হয় না, এগুলো কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। আচ্ছা, তোমাদের যদি আইডিয়া না থাকে, এগুলো হচ্ছে মিডল ইস্ট থেকে আসে বেশিরভাগই, ঠিক আছে? মিডল ইস্ট বলতে ওমান থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই স্টোন চিপস গুলাকে ইম্পোর্ট করি, পাথর হিসেবে নিয়ে আসি। কেন ওমান থেকে আনি? কারণ ওমান তো ধরো ডেজার্ট এনভায়রনমেন্ট, তাই না? ওদের অনেক তোমার এরকম পাথরের তৈরি কি আছে, পাহাড় আছে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম ডেজার্ট এনভায়রনমেন্ট আমাদের যে পাহাড়গুলো সেগুলো বেশিরভাগই কিসের তৈরি, কি রকের তৈরি? স্যান্ডস্টোন। বলো, রেসপন্স করো একদম। সেডিমেন্টারি রক। হ্যাঁ, আমার কথা কি শুনতে মেটামরফিক। পেয়েছো? না, মেটামরফিক না। ডেজার্ট এনভায়রনমেন্টে কি রকের তৈরি, কি কি বললাম? মেটামরফিক কি? সেডিমেন্টারি। সেডিমেন্টের রক, স্যান্ডস্টোনের তৈরি, তাই না? স্যান্ডস্টোন, স্যান্ডস্টোন কি, স্যান্ডস্টোনের সেডিমেন্ট কি, স্যান্ড না? ডেজার্টে তুমি কি পাও, স্যান্ড পাও। সো ইট স্যান্ডস্টোন, ওই রক গুলাকে যখন ভেঙে ডিনামাইট দিয়ে ভাঙা হয় পাহাড়গুলোকে, ঠিক আছে, ভাঙার পর ওই বড় বড় ভাঙা ভাঙা বড় বড় স্টোন গুলাকে হচ্ছে আমাদের দেশে ইম্পোর্ট করা হয়। তো এগুলাকে আমরা ভেঙে ভেঙে হচ্ছে স্টোন চিপস বানাই বা আমাদের কোর্স সেগ্রিগেট বানাই, ঠিক আছে? সেগুলো সম্পর্কে তার মানে আইডিয়া রাখবা তোমরা। তার হ্যাঁ, মানে বলো বলো। সেডিমেন্টারি যে রক গুলো আছে অর্থাৎ ডেজার্ট গুলো একসময় সমুদ্রের নিচে ছিল। সমুদ্রের নিচে ছিল, হ্যাঁ সমুদ্রের নিচে ছিল, অথবা তোমার এমনি জাস্ট উপরে অনেক নিচে ছিল, এটা উপরের লেয়ার গুলো এটাকে চাপা দিয়ে দিয়ে, এই দেখো ডেজার্ট এনভায়রনমেন্ট যেটা সেটা তো সমুদ্রের নিচে থাকতে পারে, অথবা এই যে আমাদের উইন্ড ক্যারি করে নিয়ে আসতে পারে না, সমুদ্রের ক্ষেত্রে তো পানি ক্যারি করে নিয়ে আসে।
ওশানিক ওয়াটার ক্যারি করে নিয়ে আসে, আর ডেজার্টে গিয়ে ক্যারি করে নিয়ে আসে, উইন্ড ক্যারি করে নিয়ে আসে। ঠিক আছে। বাংলাদেশ কি স্যার একদমই পাওয়া যায় না? পানির সাথে কি বাইরের দেশ থেকে আসতে পারে না নদী পথে? না, আমাদের এরকম পাহাড় অত বেশি পাথর পাওয়া যায় না, ঠিক আছে, অত হাই গ্রেডেড পাথর তোমার পাওয়া যায় না। এই যে তুমি কিছু পাবা হচ্ছে ইয়েতে গেলে, এই সিলেটে গেলে, সিলেটে হচ্ছে কিছু গ্রাভেল পাওয়া যায়, এগুলো যথেষ্ট না, ওগুলো কিন্তু মানুষ নিয়ে আসে, তাই না, ওগুলো ভেঙে কিন্তু তোমার ইয়েতে কোর্স সেগ্রিগেট হিসেবে ব্যবহার করা হয়। মাঝে মধ্যে শুনো না যে পাথর চুরি হয়ে যাচ্ছে? এই যে কিছুদিন আগে আমি নিউজ দেখলাম আর কি, সেগুলো কিন্তু আহ তোমার এসব কাজ পারপাজে ব্যবহার করা হয়, বাট এগুলো কিন্তু অত হাই কোয়ালিটির না। আর আমাদের যথেষ্টও নাই, আমাদের যে পরিমাণ ডিমান্ড সে তুলনায় আমাদের অত নাই, ঠিক আছে। এই স্যার, বুঝতে পারছি। আর এই যে একজন যে আমাকে অ্যান্সার দিলাম মেটামরফিক রক, তুমি খেয়াল করছো না মনে হয়, মেটামরফিক রক কি আমরা আর্থের সার্ফেসে খুব একটা পাই? খুব একটা কিন্তু পাই না, ঠিক আছে, যদি আপলিফটমেন্ট হয় তখন একটু বাইরে দেখা যায়। মেটামরফিক রক বেশিরভাগই তৈরি হয় কিন্তু গ্রেটার ডেপথে, তাই না, মাটির গভীরতা তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক এই যে মার্বেল বলতে গিয়ে অনেক পিছনে চলে গেছে, আবার আবার ফেরত আসি এখানে। এই যে কন্টাক্ট মেটামরফিজমের কথা বললাম, খুব সামান্য একটা জায়গায় হয় এটা এবং লো গ্রেডের মেটামরফিক রক তৈরি করে। আর রিজিওনাল মেটামরফিজমটা কি, যেটা হচ্ছে খুব বড় ওয়াইড একটা জায়গা জুড়ে হচ্ছে মেটামরফিজম যখন ঘটে, তখন হচ্ছে রিজিওনাল মেটামরফিজম আমরা বলে থাকি এটাকে। কখন হয় এটা? যেটা বললাম, ন্যাচারালি তুমি যত গভীরে যাবা তত কি টেম্পারেচার বাড়বে, তত প্রেশারও বাড়বে, ঠিক আছে, তখন বিশাল জায়গা জুড়ে কি হবে, ইউনিফর্ম টেম্পারেচার ইউনিফর্ম প্রেশার থাকবে, তখন যে মেটামরফিজমটা হবে সেটা রিজিওনাল মেটামরফিজম আমরা বলে থাকি, ঠিক আছে। ইনক্রিজেস ইন প্রেশার এন্ড টেম্পারেচার ফর্ম রকস এট হাই। আচ্ছা, আমাদের এই রিজিওনাল মেটামরফিক রকের সাথে কন্ট্যাক্ট মেটামরফিজমের একটা পার্থক্য হচ্ছে, রিজিওনাল মেটামরফিক রকটা হচ্ছে গ্রেটার ডেপথে তৈরি হয়, কন্ট্যাক্ট হচ্ছে কি শ্যালো ডেপথে তৈরি হয়। এর ফলে হচ্ছে রিজিওনাল মেটামরফিক রক যে মেটামরফিক রক তৈরি করবে, রিজিওনাল মেটামরফিজম যে মেটামরফিক রক তৈরি করবে সেটা হায়ার গ্রেডের হবে। আর কন্ট্যাক্ট মেটামরফিজম যে রকটা তৈরি করবে সেগুলো হচ্ছে নর্মালি নর্মালি হচ্ছে লোয়ার গ্রেডের হবে, ঠিক আছে, যেহেতু টেম্পারেচার প্রেশার কম থাকে। সেখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, দেখো তুমি যত গভীরে যত তত কি 200 থেকে শুরু করে 600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তোমার টেম্পারেচার বাড়ছে। 600 থেকে যদি একটু বেশি বেড়ে যায়, 700 বা 800 দিকে দেখা যায় হচ্ছে তোমার ম্যাগমা গলে যায়, ঠিক আছে, গলে এটা ম্যাগমা হয়ে যায়। ফেলসিক রক সবার আগে গলে, ওদের মেল্টিং পয়েন্ট কি সবচেয়ে কম, এগুলো আমি ক্লাসে বলেছিলাম তোমাদের। তো সবার আগে কি ফেলসিকটা গলে যাবে। সো তার উপরেই হচ্ছে কি আমাদের এই রিজিওনাল মেটামরফিজমটা করবে। আর কন্ট্যাক্ট মেটামরফিজম হচ্ছে যেখানে ইন্ট্রুশন ঘটে সেখানে ঘটে। আরো কিছু লেস কমন মেটামরফিজম দেখা যায় হচ্ছে শক মেটামরফিজম, যদি কোনো মিটিওরাইট হিট করে, ঠিক আছে, খুব হাই ভেলোসিটিতে হাই ইন্টেন্সিটি কিছু যদি হিট করে, তাহলে কি করবে, সেটা খুব হাই প্রেশার তৈরি করবে এবং হচ্ছে কি এমন খুব হাই টেম্পারেচার তৈরি করবে, মানে আমাদের সূর্যের সারফেসে যে টেম্পারেচার, সানের সারফেসে যে টেম্পারেচার থাকে তার থেকে বেশি টেম্পারেচার তৈরি করে মেটেওরাইট স্ট্রাইকের ফলে। ফলে ওই জায়গাটাতে কি মেটামরফিক রক তৈরি হয়, ঠিক আছে, সেখানে তোমরা মেটেওরাইট স্ট্রাইক ক্রেটার দেখতে পাচ্ছ। ঠিক আছে, ছবি দেখে মনে হচ্ছে খুব ছোট জায়গা, কিন্তু এটা অনেক গভীর, অনেক গভীর একটা ক্রেটার। এখানে কিছু মেটামরফিক রক পাওয়া যায়। তারপর দেখো পার্শিয়াল মেল্টিং করতে পারে, মেটামরফিক রক তৈরি হলো, কিন্তু এটা আস্তে আস্তে যদি আরো গভীরে যায়, এটা টেম্পারেচার একটু যদি বেড়ে যায়, তাহলে কি হচ্ছে, এটা একসময় মেল্টিং পয়েন্ট রিচ করলে কিছু অংশ মেল্ট হয়ে যেতে পারে, মেল্ট হয়ে এটা আবার যদি কখনো ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে, সলিডিফাই হয়, তাহলে সে কি করবে, ইন্ট্রুসিভ ইগনিয়াস রক তৈরি করবে। তাহলে যে রকটা গলে গেল সেটার একটা অংশ আছে কি, একটা অংশ আছে মেটামরফিক, আর একটা অংশ কি ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। সেটাকে আমরা বলছি কি পার্শিয়াল মেল্টিং ডিউরিং মেটামরফিজম বলি, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, দেখো নিচের এটা হচ্ছে মেটামরফিক, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইগনিয়াস দেখতে পাচ্ছি। এখন আমরা আসি লাস্টের দিকে চলে আসলাম, যে ফলিয়েশন অফ মেটামরফিক রক। মেটামরফিক এই যে যেটা বললাম যে আমরা ছবি দেখে কিভাবে চিনতে পারবো যে এটা মেটামরফিক রক। বেশিরভাগ মেটামরফিক রকের ক্ষেত্রে ফলিয়েশনটা দেখা যায়, ঠিক আছে। তো ফলিয়েশনটা কি, ফলিয়েশনটা হচ্ছে আহ আহ, আচ্ছা, আমরা ফলিয়েশন কি বলতে পারি, মেটামরফিজম মে রেজাল্ট ইন দ্য প্রোডাকশন অফ সেডিমেন্টারি প্যারালাল স্ট্রাকচার which resemble more or less closely to bedding or stratification of sedimentary rocks and along which the rocks tend to split with more or less ease। ঠিক আছে, অনেক বড় একটা ডেফিনিশন, পরে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না। মানে আমরা মেটামরফিক রকের ক্ষেত্রে নর্মালি দেখতে পাবো প্যারালাল কিছু তোমার লেয়ার দেখতে পাবো, ঠিক আছে, প্যারালাল স্ট্রাটিফিকেশন দেখতে পাবো, লেয়ার লেয়ার আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, ঠিক আছে, প্যারালাল লেয়ার, কিন্তু এটা স্ট্রেইট হতে হবে বা হরাইজন্টাল হতে হবে এমন কোনো কথা নেই, ওকে। সেটা অনেকটা আমাদের ওই যে সেডিমেন্টারি স্ট্রাকচার আমরা দেখেছিলাম, বিভিন্ন সেডিমেন্টারি স্ট্রাকচার তাদের মতো। So এটাকে আমরা বলছি হচ্ছে ফলিয়েশন, ঠিক আছে, তো যে প্যারালাল স্ট্রাকচার তৈরি হওয়ার যে প্রসেস, এটাকে আমরা বলছি ফলিয়েশন। সো ফলিয়েশনটা আসলে কি করে, এই রকটাকে তুমি যদি ভাঙো তাহলে হচ্ছে এই ফলিয়েশন যে সারফেসটা, এই যে স্ট্র্যাটিফাইড যে সারফেসটা, সেই সারফেসে হচ্ছে সে ভেঙে যাবে অনেকটা ক্লিভেজের মতো। ঠিক আছে, তো সব ধরনের আমাদের মেটামরফিক রোগে ফলিয়েশন আবার শো করবে না, ঠিক আছে। কিছু কিছু তোমার মেটামরফিক রোগ এটা ফলিয়েশন ডেভেলপ করবে আর কেউ ডেভেলপ করবে না, তো তার উপর ভিত্তি করে আমরা দুই রকম ভাগে ভাগ করতে পারি, যেই মেটামরফিক রক গুলো হচ্ছে এই ফলিয়েশনটা শো করবে বা হচ্ছে এরকম তোমার স্ট্র্যাটিফিকেশন শো করবে, তাদেরকে আমরা ফলিয়েটেড মেটামরফিক রক বলবো।
আর যারা শো করবে না তারা হচ্ছে নন ফলিয়েটেড মেটামরফিক রক, ঠিক আছে। ফলিয়েটেড মেটামরফিক রকের একটা উদাহরণ হচ্ছে স্লেট। তারপর দেখো আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, স্লেটও কিছুটা ফলিয়েশন শো করবে। এটা যদি আরো বেশি টেম্পারেচার, এটা গ্রেড এখানে একটু কম থাকবে, ইন্টেন্সিটি কম থাকবে। এটা যদি আরো টেম্পারেচার প্রেশার এক্সপিরিয়েন্স করে এটা ফাইলাইট হয়ে যাবে, সেগুলোর ফলিয়েশন আর একটু বেশি থাকবে। তারপর সিস্ট হবে আরো বেশি ইন্টেন্সিটি সে এক্সপিরিয়েন্স করলে। এবং ফাইনাল হচ্ছে নাইস হবে, ঠিক আছে। এটার উচ্চারণ হচ্ছে নাইস। সো নাইসের মধ্যে একদম ক্লিয়ার ডিস্টিংটিভ ফলিয়েশন দেখা যায় বা ডিস্টিংক্ট লেয়ারিং দেখা যায়। নন ফলিয়েট হচ্ছে কোয়ার্টজ। এটাও কোয়ার্টজ কে কিন্তু খুব একটা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। কোয়ার্টজ তো আমরা জানি কি, হার্ডনেস খুব বেশি থাকে এবং হচ্ছে এটা কি এক ধরনের কমপ্লেক্স একটা কি ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি করে বা সিলিকেট তৈরি করে। মার্বেল, কর্নফেল, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নন ফলিয়েটেড রকের উদাহরণ, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে একটু বলি, এই যে আমরা শেইলের কথা একটু আগে পড়ে আসলাম, আমাদের সেডিমেন্টের রকের মধ্যে সবচেয়ে অ্যাবান্ডেন্ট হচ্ছে শেল, যেটা হচ্ছে কি কাদামাটি দিয়ে তৈরি, ক্লে এবং সিল দিয়ে তৈরি, ঠিক আছে। ওই শেলটা যদি হচ্ছে তোমার মেটামরফিজম এক্সপিরিয়েন্স করে, রিজিওনাল মেটামরফিজম, ঠিক আছে, গ্রেটার ডেপথে, তাহলে সে সবার প্রথমে স্লেট তৈরি করবে, ঠিক আছে। তার মানে এটার কনস্টিটিউয়েন্টসও কিন্তু ওই শেইলে যা ছিল এগুলো থাকবে, কিন্তু এদের মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের ক্লে এর মধ্যে আমাদের বলেছিলাম কি থাকে, কিছু শিট লাইক মিনারেল থাকে, শিট লাইক সিলিকেট থাকে, ঠিক আছে। তো তারা হচ্ছে কি অ্যালাইন্ড হবে, তারা নিজেদের মধ্যে অ্যালাইন্ড হয়ে প্যারালাল হয়ে যাবে। তো স্লেট যেটা ফর্ম করবে সেটা হচ্ছে, আমরা সেইলের ক্ষেত্রে বলেছিলাম যে তারা হচ্ছে ফিসাইল থাকে, তাদেরকে ভাঙা হলে তারা কি থিন শিট আকারে ভাঙবে। স্লেটের ক্ষেত্রে কিন্তু এই ফিসাইল ক্যারেক্টারিস্টিকটা বা শিট লাইক ক্যারেক্টারিস্টিকটা আরো বেশি দেখা যায়, ঠিক আছে। কারণ তাদের মাঝখানে যে মিনারেল গুলো বা সিলিকেট গুলো থাকে তাদের রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে, তারা নিজেরা প্যারালাল হতে থাকে, ঠিক আছে, প্যারালাল হতে থাকে। তো এটাকে তুমি যখন আরো বেশি প্রেসার দিবা, আরো বেশি টেম্পারেচার দিবা, তখন হচ্ছে এটা ফাইলাইট হয়ে যাবে। ফাইলাইটের মধ্যে হচ্ছে আমার মাইকা ফর্ম করবে, ঠিক আছে। যে ক্লে যে মিনারেল গুলো ছিল, ক্লে যে মিনারেল গুলো সেগুলো আস্তে আস্তে রিক্রিস্টালাইজড হয়ে মাইকা ফর্ম করবে, মাস্কোভাইট মাইকা, বায়োটাইট মাইকা। তোমাদেরকে যখন আমি মিনারেল পড়েছিলাম মাস্কোভাইট আর বায়োটাইটের ক্ষেত্রে বলেছিলাম তারা কিন্তু শিট লাইক ফর্ম তৈরি করে, তাই না, শিটের মতো থাকে, লেয়ারে লেয়ারে থাকে। সো এগুলা তোমার আলাদা করে এদের আলাদা সিন দেখা যায়, মানে এটা হচ্ছে গ্লিটার করে, জল জল করতে থাকে। এখান থেকে হচ্ছে এই ফাইলাইটটা বোঝা যায়। তারপর যখন আরো বেশি টেম্পারেচার এক্সপিরিয়েন্স করে, আরো তারা বড় সাইজের তোমার ইয়া তৈরি করে, এই মাইকা গুলো তৈরি করে, ঠিক আছে। বায়ো আহ তোমার বড় সাইজের তোমার বায়োটাইট মাইকা অথবা মাস্কোভাইট মাইকা গুলো তৈরি করে, এবং ফাইনালি যখন অনেক বেশি টেম্পারেচার সে এক্সপিরিয়েন্স করে তখন সে নাইস তৈরি করে। নাইসের মধ্যে একদম তুমি হচ্ছে ডিফারেন্সিয়েটেড লেয়ার দেখতে পাবা, ঠিক আছে। ডিফারেন্সিয়েটেড লেয়ার্স অফ মাইকা, তারপর ছোট ছোট সামান্য কোর্স থাকে, ঠিক আছে, কোর্স কে দেখতে পাবা তুমি। এখানে আমরা যদি একটু তোমার ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি আমাদের ফলিয়েশনটা কিভাবে ঘটে, দেখো নিচে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এখানে কি ধরনের প্রেসার দিচ্ছি সাইড থেকে টেকটনিক ফোর্সের ফলে। কি ধরনের প্রেসার, দু রকম প্রেসার দেখেছিলাম, স্ট্যাটিক এন্ড ডাইনামিক আর ল্যাটারাল, ঠিক আছে, ডাইনামিক আর ল্যাটারাল। সেখানে আমরা যখন ল্যাটারাল প্রেসার দিচ্ছি এখানে ফোল্ডিং হচ্ছে। এর ফলে আমার যে ধরো মিনারেল গুলো ছিল সেগুলোর আমি তোমাদেরকে বলেছিলাম তোমার কি হয় রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে বা অ্যালাইনমেন্টটা কি প্যারালাল হয়ে যাচ্ছে। দেখো আমাদের ওই অ্যারেঞ্জমেন্ট গুলো প্যারালাল হয়ে যাচ্ছে, এর ফলে আমাদের হচ্ছে এই শেল, শেল থেকে হচ্ছে স্লেট, স্লেট মেটামরফিক রকটা তৈরি হয়। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, তাই না। আর স্লেটটাকে তোমরা এমনি রিয়েল লাইফ কোনো এক্সাম্পল দিতে পারবা যে স্লেট কোথায় আমরা দেখতে পাই। তোমরা হয়তো অনেক স্কুল, তোমাদের স্কুল কলেজে এটা দেখেছো স্লেটের ব্যবহার, আমাদের বইটাও ছিল এক সময়, এখন নাই। বলতে পারবা? এই যে আমরা যে ব্ল্যাক বোর্ডে যে লিখি চক ব্ল্যাকবোর্ড। দিয়ে, হ্যাঁ ব্ল্যাক বোর্ড, রাইট। আমাদের যে ব্ল্যাক বোর্ডটা যেটাতে আমরা চক দিয়ে লিখি ওটা কিন্তু স্লেটের তৈরি, ঠিক আছে। সো ওইটা বা ছোটবেলায় একদম যাই না তোমাদের, তোমরা এভাবে শিখেছো কিনা ছোটবেলায় বাচ্চাদেরকে, তো আগে এরকম স্লেট কিনে দেওয়া হতো, ঠিক আছে, ওটার মধ্যে হচ্ছে তারা চক দিয়ে লিখতো। সো ওটা হচ্ছে তোমার, তুমি দেখবে যেটা খুব ব্রিটাল, সামান্য চাপ দিলে এটা ভেঙে যায়, ঠিক আছে, ওরকম ছিল। আর কিন্তু ওইটা কিন্তু একদম মেটামরফিক রক। এই শেলটাকে যেটা ক্লে দিয়ে তৈরি, এগুলো যখন প্রেশার দিবা, শুরুতে সামান্য প্রেশার ইন্টেন্সিটি যখন কম থাকে তখন তাদের রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে, তখন মিনারেল গুলো কি প্যারালাল হতে থাকে, তখন স্লেট তৈরি করে, ঠিক আছে। এটা যখন তুমি প্রেশার টেম্পারেচার ইন্টেন্সিটি যখন আরো, তখন সে ফাইলাইট তৈরি করে। ফাইলাইট মানে কি, সেখানে তোমার আরো বেশি মাইকা তৈরি করবে আমাদের, ঠিক আছে। তো এখানে তোমার কিছু সিন দেখতে পাবো আমরা, সেটিন লাইক ফিনিশ দেখতে পাবো। দেখো এটা কিন্তু স্যাটিনের মতো একটু তোমার গ্লিটার শো করছে এটা, ঠিক আছে। তারপর এটাকে যখন তুমি ইন্টেন্সিটি আরো বাড়াবা তখন সেটা সিস তৈরি করবে। সিস তৈরি করবে সে হচ্ছে কি তোমার এই যে আমাদের বিভিন্ন মাইকা তৈরি করবে, বায়ো মাইকা, মাস্কোয়েড মাইকা, এগুলো শীট, শীট সিলিকেট থাকে, ঠিক আছে, এবং এর মধ্যে সামান্য পোর্স থাকবে, ট্যাল্ক থাকবে, এগুলো থাকে। আর হচ্ছে তোমার ফাইনালি তুমি যখন একদম খুব বেশি, অনেক বেশি ইন্টেন্সিটি অ্যাপ্লাই করবা তখন ফাইনালি নাইস ফর্ম, ঠিক আছে। এখন এটার মধ্যে কি তোমরা ফলিয়েটেড অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছ এই নাইসের মধ্যে?
আলাদা আলাদা লেয়ার দেখতে পাচ্ছ, তাই না? স্ট্র্যাটিফিকেশনটা দেখতে পাচ্ছ। সো এটা হচ্ছে ফাইনাল ফরমেশন। আর নন ফলিয়েটেডটা কি? নন ফলিয়েটেডটা নর্মালি ঘটে থাকে হচ্ছে আমাদের কন্টাক্ট মেটামরফিজম যখন ঘটে, যখন প্রেসার এবং টেম্পারেচার যখন থাকে, তখন হচ্ছে এই ফলিয়েশন ঘটতে পারে না। ফলিয়েশন ঘটার জন্য খুব হাই প্রেসার এবং হাই টেম্পারেচার লাগে, ঠিক? এছাড়া নর্মালি ফলিয়েশনটা ঘটে না। তার একটা উদাহরণ হচ্ছে আমাদের যে স্যান্ডস্টোন যেটা, ঠিক আছে, স্যান্ডস্টোন, স্যান্ডস্টোন বা সিলস্টোন, সেটাকে যখন, সেটার মিনারেল কি, মিনারেল হিসেবে থাকে কি, কোর্স থাকে, তাই না? স্যান্ডস্টোনের মিনারেল থাকে হচ্ছে কোর্স। এটাকে তুমি যখন টেম্পারেচার দিবা, প্রেসার দিবা, তখন সেটা কোর্স যাইতে পরিণত হবে কন্টাক্ট মেটামরফিজমের ফলে। ভেরিয়েশন দেখা যায় না। তারপর লাইমস্টোন, লাইমস্টোনকে তুমি যখন প্রেসার দিবা, সেটা কন্টাক্ট মেটামরফিজম যখন হবে তার মধ্যে, তখন সে মার্বেল তৈরি করবে, তাই না? সেটা কালারটাও লাইমস্টোনের মতো দেখো তারপর সেইল এবং বেজাল যদি থাকে, সেটা হর্নফেল তৈরি করবে। বিটুমিনাস, এই যে কোলের ব্যাপারে আমরা পড়েছিলাম, কোল কি এক ধরনের সেডিমেন্টের, কোলও কি তোমার মেটামরফিজম এক্সপিরিয়েন্স করতে পারে। তো এটাও যদি তোমার টেম্পারেচার এবং প্রেসার এক্সপিরিয়েন্স করে, এটা হচ্ছে এক ধরনের কয়লা তৈরি করবে। এটাকে বলে অ্যানথ্রাসাইট কোল, ঠিক আছে? অ্যানথ্রাসাইটের নাম হয়তো তোমরা শুনেছো। অ্যানথ্রাসাইট কোলটা দেখতে হচ্ছে গ্লাসের মতো দেখায়, ঠিক আছে? অবসিডিয়ান ওপাল যেরকম, এরকম গ্লাসের মতো, কিন্তু এটা আসলে এক ধরনের কয়লা, লো গ্রেডের কয়লা, ঠিক আছে? তো এটা তৈরি হয়। সেখানে দেখো প্রোটোলিথ বলে একটা জিনিস বলা আছে, যেটা আমাদের প্যারেন্ট রক, ঠিক আছে? যেটা থেকে মেটামরফিক রকটা তৈরি হচ্ছে, সেটা প্যারেন্ট রকটাকে আমরা বলে থাকি প্রোটোলিথ। ওকে, সো এখানে প্যারেন্ট রকের নামটা দেখতে পাচ্ছ, এবং ফাইনালি মেটামরফিক রক কি তৈরি হচ্ছে সেটা দেখতে পাচ্ছ। সো এখানে আমরা দেখতে পেলাম আর কি, যে আমাদের কি ধরনের মেটামরফিক রক তৈরি হয় ফলিয়েশনের উপর ভিত্তি করে, ফলিয়েটেড এবং নন ফলিয়েটেড। ফলিয়েটেডটা নর্মালি হচ্ছে রিজিওনাল মেটামরফিজমের সাথে কানেক্টেড থাকে, অনেক বেশি টেম্পারেচার, অনেক বেশি প্রেশার লাগে এই ফলিয়েশন ঘটাতে হলে। আর নন ফলিয়েশনটা নর্মালি হচ্ছে টেম্পারেচার প্রেশার যখন কম থাকে, ঠিক আছে, তখন নন ফলিয়েশন হয়। তার একটা এক্সাম্পল হচ্ছে কন্টাক্ট মেটামরফিজম, ঠিক আছে? So এখন আমাকে বলো যে আমাদের রকটা এখানে আমি শেষ করলাম আর কি, ঠিক আছে? তোমাদের রক নিয়ে কি কোনো কোশ্চেন আছে, বা মেটামরফিক রক যে দেখালাম? আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা ক্লাসে হয়তো জানি না কজন আসলে সিরিয়াসলি মনোযোগ দিয়ে ক্লাস করছো, বাট আমি লেকচারটা শেষ করলাম আর কি আজকে রকের, এবং স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? আমি যেটা আশা করবো যে তোমরা হচ্ছে স্লাইডটা একটু গো থ্রু করবা। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে যে ক্লাসে হয়তো আমি ভালো করে এটা কভার করি নাই, যে তোমার মনে হয় যে একটু জানা প্রয়োজন, তাহলে আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করবা। আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি এটা, আজকের ক্লাসে আমি কোশ্চেন এক্সপেক্ট করছি না তো। আর তোমাদের অনলাইন ক্লাসটা নিয়েছি, এটাই আমার উদ্দেশ্য ছিল, যে আমি যাতে তোমাদেরকে ফাইনাল উইকটা গ্যাপ দিতে পারি একটা। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি ইরোশন এবং ইরোশনাল ল্যান্ড ফর্ম, এই জিনিসটা শেষ মাধ্যমে হচ্ছে তোমাদের এই কোর্সটা শেষ করবো, ঠিক আছে? সো নেক্সট তোমাদের যে রেসপেক্টিভ যে ক্লাস শিডিউল, সে সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি আমরা কারো কোনো কিছু বলতে চাও? আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি।